রাস্তা থেকে কিছুটা দূরে এই গুলির শব্দে গাছ থেকে পাখিরা ভয়ে পালিয়ে গেল। চারিদিকে অন্ধকার, মাটিতে পড়ে আছে কয়েকজনের লাশ। বন্দুক হাতে একজন লোক এগিয়ে এসে লাশগুলোর দিকে তাকিয়ে বলল। পেছন থেকে কিছু লোক এসে লাশগুলোকে সরিয়ে ফেলতে লাগলো। একটু দূরেই গাড়ির ভেতরে নিতু বসে থরথর করে কাঁপছে। জিনিয়া ফোনের দিকে তাকিয়ে বলল, হনুমানটা ফোন দিল না আজ? আচ্ছা নিতু, রাফি আমাকে কল দিচ্ছে না কেন? নিতু তো ভয়ে কাঁপছেই। চোখের সামনে এমন গুলি করে পাখির মতো মানুষকে মেরে ফেলতে দেখে নিতুর অবস্থা খারাপ। জিনিয়া নিতুর কথায় না পেয়ে নিতুর দিকে তাকাতেই দেখলো নিতু কাঁপছে। জিনিয়া সামনের দিকে তাকালো, বুঝতে পারলো নিতুর অবস্থা। জিনিয়া নিতুকে বলল, ভয় পাওয়ার কিছু নেই, এরা সমাজকে নষ্ট করে, এদের বেঁচে থাকা সমাজের জন্য ভালো না। নিতু জিনিয়ার দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে কাঁপতেই বলল, জি জি ম্যাম। আরে এত ভয় পাওয়ার কাজ কি আছে? না না, আমি ভয় কেন পাবো? বুঝেছি, তুমি নতুন তো, আগে কখনো এসব দেখোনি। চলো তোমাকে একটু সাহসী বানিয়ে দিই। মানে একটু পরেই বুঝতে পারবে। ড্রাইভার। জি ম্যাম। গাড়ি সামনে নাও, সাজেকের মোড়ে নিয়ে যাও। ম্যাম, এখানে এত রাতে যাওয়া ঠিক হবে? তাও একা? জিনিয়া চশমা পরে বলল, যেতে বলছি যাও। ওকে। ড্রাইভার গাড়িটা স্টার্ট দিয়েই সোজা চলতে লাগলো। নিতু মনে মনে বলল, কেন যে রাফি স্যার আমাকে ম্যামের সাথেই পাঠালো? আমার মনে হয় আজকে আর বেঁচে ফেরাই হবে না। আমার তো বিয়েই হয়নি এখনো, বরটার মুখ আর দেখাই হবে না মনে হয়। আমার বরটা আমাকে দেখার আগেই বিধবা হয়ে যাবে। ড্রাইভার একটু পরেই গাড়ি থামিয়ে বলে, ম্যাম চলে এসেছে। জিনিয়া নিতুকে বলল, নামো। নিতু ভয়ে ভয়ে বাইরে তাকিয়ে বলল, ম্যাম আমার ভয় করছে, আমাকে এখানে রেখে চলে যাবেন না তো? আরে নাও, নামো। দেখবে আজকের পর থেকে তোমার সাহস হয়ে যাবে, ভয় তোমার ধারের কাছেও আসবে না। তাই? নিতু কাঁপতে কাঁপতে নেমে গেল। জিনিয়া বলল, শোনো। জি। এটা নাও। জিনিয়াকে বন্দুক এগিয়ে দিতে দেখে নিতু বলল, ম্যাম আমি কি করব এটা দিয়ে? নিজেকে সেভ করবে, আশেপাশে অনেক কুকুর আছে, যদি কামড় দিতে আসে তাহলে সোজা চালিয়ে দেবে, ঠাস করে। কুকুর? কই কুকুর? এগিয়ে যাও, সামনে পেয়ে যাবে। নিতু বন্দুক হাতে ভয়ে ভয়ে এগিয়ে যেতে লাগলো। পেছনে ফিরে গাড়ির দিকেও তাকাচ্ছে বারবার নিতু। চারিদিকে অন্ধকার, ল্যাম্পপোস্টের আলো মিটিমিটি জ্বলছে শুধু। মনে মনে নিতু বলল, কোথায় ফেসে গেলাম রে বাবা? কোথায় কুকুর? একটা কেউ তো দেখছি না। বন্দুক এত ভারী হয় আগে জানতামই না। চাপ লেগে আবার গুলি বেরিয়ে যাবে না তো? নিতু আরেকটু সামনে এগিয়ে গেলে পাশেই কিছু লোক মদ খাচ্ছিল বসে। নিতুকে এত রাতে দেখে ওদের একজন লোক বলল, এই ভাই, আমি তো পড়ে দেখছি মাইরি। হ্যাঁ আমিও দেখতেছি, আসমান থেকে নাইমা এসে রে। আহ কি ফিগার রে, মদের সাথে তো কচি মাংস জমে জমাট পেতে যাবে। দুজনই উঠে আসলো নিতুর কাছে। নিতু হঠাৎই পাশ থেকে দুজন লোককে আসতে দেখে থমকে দাঁড়িয়ে গেল। লোকগুলোকে দেখে নিতু বলল, এরা কারা? মনে তো হচ্ছে বন মানুষ, গায়ের রঙ তো কালো যে রাতে দেখাও যাচ্ছে না। ভালো মতো আফ্রিকা থেকে এসেছে নাকি? ম্যাম বললো কুকুর আসবে, এখন দেখি কুকুরের বদলে আফ্রিকান বন মানুষ চলে এসেছে। দেখে তো সুবিধার মনে হচ্ছে না, কি করি এখন? লোক দুটো আরেকটু সামনে এসে নিতুকে বলল, মামুনি তুমি এত রাতে এখানে কি করছো? জি আঙ্কেল, এমনি এমনি এসেছি। এমনি? বাহ, কি কথা, মধু ঝরছে কথায়। তাই সেই যখন পড়েছ তখন আমাদের সাথে একটু খেলা করে যাও। মানে? আহা মানে বুঝিয়ে দিব। আহা আমাদের সাথে আসো। নিতু ভয় পেয়ে গেল। সুবিধের মনে হচ্ছে না লোক দুটোকে। নিতু ভয়ে ভয়ে বলল, দেখুন কাছে আসবে না, ভালো হবে না কিন্তু। ভালো না হলেও ক্ষতি নেই, খারাপই হোক। এত রাতে ভালো আর কি হবে, আসো কাছে আসো। নিতু এক পা দুপা করে পেছনে যেতে যেতে বলল, কাছে আসবে না, না হলে? না হলে কি কি করবে তুমি? নিতু হাতের দিকে তাকিয়ে আর কিচ্ছু না ভেবে বন্দুকটা ওদের দিকে ধরে বলল, কাছে আসলে শুট করে দেব। নিতুর হাতে বন্দুক দেখে লোক দুটো দাঁড়িয়ে গেল। নিতু বলল, চালিয়ে দেব কিন্তু। লোক দুটোর পেছন থেকে তখনই আরো কয়েকজন এসে গেল। এসে একজন বলল, কোচি মেয়ে আমাদের এলাকায় এসে আমাদের ভয় দেখাচ্ছে। হ্যাঁ এই দাঁড়িয়ে কি দেখছিস, ধরে নিয়ে আয়, আজকে ওকে নিয়ে একসাথে ডিনার করব, ধরে নিয়ে আয়। নিতুকে ধরার জন্য ওরা এগিয়ে আসতে লাগলো। নিতু বুঝতে পারলো এবার আর উপায় নেই।
জিনিয়া ম্যাম তাহলে কুকুর বলতে এদেরকেই বুঝিয়েছে। নিতুর হাত কাঁপছিল লোকগুলোকে সামনে এগিয়ে আসতে দেখে। নিতু নিজেকে বাঁচাতেই নিজের চোখ বন্ধ করে নিল আর হাতের বন্দুকটার ট্রিগার চাপতে লাগলো। একের পর এক সাথে সাথেই বন্দুক থেকে একের পর এক গুলি বের হতে লাগলো। গুলির শব্দে চারিদিক কেঁপে উঠল। বন্দুকের গুলি শেষ হয়ে গেল কিছুক্ষণ পর, আর নিতু আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকায়। সামনে তাকিয়ে নিতু চমকে উঠল। সামনে 3 জন পড়ে আছে। নিতু কাঁপতে কাঁপতে বলল, কি করলাম আমি? আমি মেরে দিলাম। তখনই পাশে গাড়ি এসে দাঁড়িয়ে গেল। জিনিয়া বলল, হয়ে গেছে, চলে এসো। নিতু জলদি গাড়ির ভেতরে এসে বসে পড়ল। জিনিয়া নিতুর দিকে তাকিয়ে বলল, কি হলো? ম্যাম, আমি ওদেরকে। বেচারা, দেখেছো, বলেছিলাম না সাহস হয়ে যাবে। আচ্ছা বাদ দাও, আগে বলো রাফি আমার কল ধরছে না কেন? আমার ভালো লাগছে না। নিতু মনে মনে বলল, এদিকে আমি ওদেরকে মেরে শুয়ে দিলাম, আর এদিকে ম্যাম তো রাফি স্যারকে নিয়ে পড়ে আছে। এসব তো মনে হচ্ছে ম্যামের কাছে মশা মারার মতো। নিতু রে নিতু, এই কোথায় ফেসে গেলি রে তুই? ম্যামকে আমি এমন রূপে প্রথমবার দেখছি। কি আসলে ম্যাম? জিনিয়া বলল, বাসার দিকে চলো। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে চলে গেল। এদিকে রাফি অফিসের কাজের চাপে অফিসে ঘুমিয়ে গেছে। অফিসে নাইট ডিউটিরত লোকেরা নিজেদের কাজ করে চলেছে। পিয়ন কফি দিতে এসে দেখে রাফি ঘুমিয়ে আছে। সে চলে গেল। জিনিয়া কিছুক্ষণ পরই বাসায় চলে আসলো। নিতু বলল, ম্যাম, আমার অফিসে কিছু কাজ আছে, আমি কাগজগুলো শেষ করে তারপরে বাসায় চলে যাব। ওকে। জিনিয়া বাসায় চলে আসে। নিজের রুমে এসে খাটের উপর বসে আবারও রাফিকে কল দেয়, কিন্তু রাফি কল ধরছে না। এটা দেখে জিনিয়ার রাগ যেন আরো বেড়ে চলেছে। রেগেই বলল, রাফির বাচ্চা, আমার কলটা ধর, না হলে আজকে তোকে আমি। জিনিয়া রেগেই ফ্রেশ হতে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে জিনিয়া শাওয়ার নিতে লাগলো। এদিকে নিতু অফিসে চলে আসে। অফিসে এসে সোজা কেবিনে চলে যায়। কেবিনে এসে দেখলো রাফি ঘুমোচ্ছে। মনে মনে বলল, ওদিকে নিজের বউ মশার মতো মানুষ মারছে, এদিকে এ আরামসে ঘুমাচ্ছে। আরে বেচারা, সাদাসিধি স্যার, হয়তো এখনো জানি না ওনার বউ কি জিনিস। আমার তো স্যারের জন্য ভাবতেই খারাপ লাগছে। প্রায় 20 মিনিট পর আবারও জিনিয়া কল করলো রাফিকে। রাফির ফোনটা বেজেই চলেছে। নিতু উঠে এসে দেখলো রাফির ফোন বাজছে। এদিকে রাফি ঘুমোচ্ছে। নিতু এসে রাফিকে হালকা ধাক্কা দেয়। রাফি ঘুম থেকে জেগে যায়। নিতুকে দেখে বলল, তুমি? স্যার, আপনার ফোন বাজছে। আমার? নিতু চলে গেল। রাফি ফোনটা হাতে নিয়ে দেখলো জিনিয়ার 17টা কল। এটা যেন রাফির ঘুম ফুরুত করার জন্য যথেষ্ট। মনে মনে বলল, এতগুলো কল করেছে, এমনিতে যে রাগ মেয়েটার, তার উপর কি হয় কে জানে। এখানে এতক্ষণে চলে আসেনি, এটাই তো অনেক। না, বাসায় যেতে হবে, রাতও তো অনেক হয়েছে, প্রায় 1টা বেজে গেছে। রাফি উঠে গেল। যাওয়ার সময় নিতুকে সবকিছুই বলে গেল। জিনিয়া খাটের উপর বিরক্ত হয়ে শুয়ে আছে আর মনে মনে বলছে, কুত্তা একটা, হনুমান কথাকার, নিজের বউয়ের কথা একদম মনে থাকে না। এদিকে নিজের বউ ভালোবাসার আগুনে জ্বলছে, আর ওইদিকে উনি কাজ নিয়ে পড়ে আছে। জিনিয়া বালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে রাগে আবারও উঠে বসে পড়লো। এদিকে লন্ডনে একটা বাসায় সুইমিং পুলের পাশেই বসে একজন ড্রিঙ্কস করছে। পেছন থেকে একটা মহিলা এসে বলল, বেব, হোয়াট আর ইউ ডুইং? হেই বেব, কাম সিট। তুমি আবারও ড্রিঙ্কস করছো? একটু। মানা করেছি তো তোমাকে, বয়স হয়েছে, এসব বাদ দাও। ডোন্ট ওয়ারি বেব। বেব, একটা কথা বলি। বলো। লুনা নিচের দিকে তাকিয়ে বলল, ছেলেটাকে কতদিন দেখিনি, আমরা একবার বাংলাদেশ থেকে ঘুরে আসি। বেব, তুমি কি ওদের শর্তের কথা ভুলে গেছো? না, ভুলবো কেন, কিন্তু আমি তোর মা, পেটে ধরেছি। প্লিজ চলো না, ছেলেটা না জানি কত বড় হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে। ওকে, তুমি এত করে যখন বলছো যাব না হয়, কিন্তু যদি কিছু হয়? কিছু হবে না, আমরা পরিচয় দেব না, শুধু ছেলেটাকে একবার কাছ থেকে দেখব। ওকে। এদিকে রাফি বাসায় চলে এসেছে। বাসা সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। রাফি নিজের রুমের সামনে এসে হালকা দরজা খুলে ভেতরে দেখতে লাগলো। রাফি দেখলো জিনিয়া খাটের উপরে বসে আছে পেঁচার মতো মুখ করে। রাফি মনে মনে বলল, দেখে তো মনে হচ্ছে রেগে আছে, আজকে কি হবে কে জানে। রাফি নিজেকে ঠিক করে ভেতরে গেল। জিনিয়া খেয়াল করলো রাফি এসেছে। রাফির দিকে জিনিয়া তাকিয়ে ভারী গলায় বলল, আসুন আসুন স্যার, তা তো তাড়াতাড়ি আসলেন যে। রাফি মনে মনে বলল, বাহ,
গলার সুরটা শুনেই তো ভয় করছে। আজ কপালে মনে হয় অনেক কিছুই আছে। রাফি মুচকি এসে বলল, ঘুমাওনি? জিনিয়া রেগে খাটের উপর থেকে উঠে রাফির সামনে এসে বলল, ঘুমাবো? এই, তোকে আমি কতবার কল করেছি? কি করছিলি? হ্যাঁ, আমার কল ধরা যায় না? না সোনা, আসলে সোনার কপালে গুলি মারি? আসলে না, নকলে বাদ। আমার ফোন কেন তুলিসনি তুই? শোনোই না। শুনবো না। না শুনলে বলবো কিভাবে? কেন, মুখনি বোবা নাকি? রাফি মনে মনে বলল। বলতেই তো দেবে না, আর না বললেও দোষ। যাবোটা কোথায়? রাগের যা তাপ, তাতে এইভাবে আজ কাজ হবে না। আমাকে অন্য উপায় বের করতে হবে। রাফি জিনিয়াকে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। জিনিয়ার কানে ফিসফিস করে বলল, চলো শাওয়ার নিয়ে আসি দুজনে একসাথে। এই কথা শুনতেই জিনিয়ার মুখ মুহূর্তেই লাল টমেটোর মতো হয়ে গেল। জিনিয়া রাফির দিকে লাল মুখ নিয়ে তাকিয়ে বলল, রাত কত বাজে? হ্যাঁ, এখনই নিয়ে আসছে রোম্যান্স করতে। এতক্ষণ কইছিলে? অফিসে এত কাজ, আসতে একটু লেট হয়ে গেল। একটু লেট? কতবার কল করেছি তোমাকে, তুমি জানো না তোমার আদর না পেলে আমি অসুস্থ হয়ে যাই? তাই? তাহলে তো আদর করতেই হবে। ওকে, আমি তাহলে শাওয়ার নিয়ে আসি আগে, ঘেমে আছি তো। রাফি জিনিয়াকে বলল। তারপর শাওয়ারে চলে গেল রাফি। জিনিয়া খাটের উপর বসে আঙ্গুল গালে দিয়ে লজ্জায় ভাবতে লাগলো। আমাকে বলে কি না শাওয়ারে যেতে আসতে, লজ্জা। কিন্তু ভালোই তো হতো একসাথে শাওয়ার নিতে, বন্ধ কিসের? কিন্তু আমি তো একবার শাওয়ার নিছি, আরেকবার নিলে কি হবে? কিচ্ছু হবে না। জিনিয়া দাঁড়িয়ে নাইটিটা খুলে একটা শার্ট পরে নিল। রাফি শাওয়ার নিতে ব্যস্ত। এদিকে জিনিয়া এসে আস্তে করে দরজা খুলে রাফির পেছনে চলে আসলো। রাফির পেছনে এসে রাফির বডি দেখে জিনিয়া অবাক হয়ে বলল, ছেলে মানুষ এত সুন্দর হয় কি করে? উফ, কি বডি! আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে। জিনিয়া রাফির খোলা পিঠে হাত রাখলো। রাফি জলদি পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল। পেছনে জিনিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি বলল, তুমি? আর এখানে কেন? তুমি তো আসতে বললে। তাই বলি এভাবে আমাকে বলবেও না? কেন? আরে আমি তো কিছু। এটা বলে রাফি টাওয়ালটা নিয়ে নিজেকে ঢাকতে গেলে জিনিয়া তার আগে রাফিকে জড়িয়ে ধরে। রাফি কি করবে বুঝতে পারছে না। এদিকে ইজ্জত যাচ্ছে। রাফি মনে মনে বলল, কি আর করা, নিজেরই তো বউ, দেখলে আর কি হবে, এমনিতে সব দেখেই ফেলেছে। জিনিয়া রাফিকে ছেড়ে রাফির দিকে তাকালো। জিনিয়ার চুলগুলো পানিতে ভিজে লেপ্টে আছে মুখে। পানির কণাগুলো যেন মুক্তোর দানার মতো লাগছে। জিনিয়ার মুখ বেয়ে নিচে পড়ছে। রক্তবর্ণ ঠোঁট দুটো ভিজে যেন আলোড়ন তুলেছে ভালোবাসার সাগরে। জিনিয়ার চোখে কাছে পাওয়ার এক আকুল আকর্ষণ জেগে উঠেছে। জিনিয়া নিজের শার্ট খুলে ফেললো। পাশে ফেলে দিয়ে রাফির দুদিকে হাত তুলে দিল। রাফি জিনিয়ার দিকে হা করে তাকিয়ে আছে। উন্মুক্ত এই সৌন্দর্যের নেশায় কে মাতাল না হয়? কে থাকতে পারে মাতাল না হয়ে? রাফি জিনিয়াকে নিজের বুকে নিয়ে নেয়। জিনিয়ার নিঃশ্বাস যেন ঘন হয়ে আসছে। চারিদিকের দেয়াল যেন নিঃশ্বাসের শব্দ এসে লুটিয়ে পড়ছে। রাফিয়ার হাত জিনিয়ার কোমরে গিয়ে থেমে গেল। পুরো শরীরে যেন কম্পন চলছে। জিনিয়া রাফির কাঁধ খামচে ধরল। রাফিকে নিজের বুকে যেন পিষে নিতে চাইছে জিনিয়া। রাফি জিনিয়ার গালে হাত দিয়ে ওর মুখটা তুলে এমন ভয়ানক নেশা দেখে নিজেকে আর সামলাতে পারল না। জিনিয়ার উষ্ণ ঠোঁটে নিজেকে ডুবিয়ে দিল। জিনিয়া পাগলের মতো রাফির সাথে রেসপন্স করতে লাগলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। রাফির আম্মু নাস্তা নিয়ে এসে বলল, কি রে আয়েশা, কলেজে যাবি না? তুই এখানে বসে আছিস কেন? নে নাস্তাটা কর। আব্বু, তোমাকে কি বললাম? আমার কিন্তু একটা ফোন লাগবে। কদিন ওয়েট কর, বললাম তো দিব। কদিন অপেক্ষা করতে করতে আজ 1 মাস চলে গেছে। বুঝেছি, আমাকে ভাইয়ের কাছে বলতে হবে। ওই দেখ, ছেলেটাকে আবার বিরক্ত করছিস কেন? এমনিতেই কাজ নিয়ে কত ব্যস্ত থাকে। ভাইয়াকে না বললে আমার আর ফোন পাওয়া হবে না। আমি এখনই কল করছি, দাঁড়াও। আয়শা রুমে চলে গেল। সিরাজ শেখ স্ত্রীকে বলল, দেখেছো তোমার মেয়ের কাণ্ড? বাদ দাও তো, রাফি বুঝে নেবে। তাছাড়া তোমার মেয়ে নিজের ভাইয়ের কথা ছাড়া কি আর কারো কথা শোনে? ও, একটা কথা বলার ছিল তোমাকে। বলো। না মানে, কি এত মানে মানে করছো, বলো না। ওরা কল করেছিল। কারা? লন্ডন থেকে। রাফির আম্মু চমকে উঠল। খাবার প্লেটে রেখে বলল,
এতদিন পর, কিন্তু কেন? কি বললো? বললো রাফিকে নাকি দেখতে আসবে। কি বলছো? আর কি বললো? আর কিছু না, রাফিকে নাকি শুধু দেখবে। তোমার কথা শুনে তো আমার ভয় করছে, যদি রাফি সবকিছু জানতে পেরে যায়। চিন্তা করো না, ওরা নিজেদের পরিচয় দিবে না। বলেছে চিন্তা করার কিছু নেই, যতই হোক মা বলে কথা। কিন্তু রাফি আমারও ছেলে, পেটে ধরিনি ঠিকই, কিন্তু ওকে আমি সেই ছোট্ট থেকে নিজের ছেলের মতো করে মানুষ করেছি। আমার ছেলেকে আমি কারো কাছে যেতে দেব না। আহা, চিন্তা করো না, রাফি কোথাও যাবে না, ওনারা এসে শুধু দেখবে। এদিকে সকালে সকালে জাহানারা জিনিয়ার রুমের সামনে এসে দরজায় নক করে বলল, আপামনি সকাল হয়ে গেছে, নাস্তা করবে না? সবাই ওয়েট করছে। 2-3 বার ডাকার পর রাফির ঘুম ভেঙে গেল। ঘুমো ঘুমো কণ্ঠেই বলল, যাও ফ্রেশ হয়ে আসি। জাহানারা চলে আসলো নিচে। শাহনাজ বেগম বলল, কি রে, কি বললো? বললো আসতেছে। রাগ করেনি তো আবার? না, দুলাভাই বলল। ওহ, বিয়ে হওয়ার পর মেয়েটা একটু পাল্টেছে, যাক ভালোই হয়েছে। রাফি জিনিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে জিনিয়ার কপালে একটা চুমু দিল। জিনিয়া নড়ে উঠে রাফিকে জড়িয়ে ধরে বলল, আমাকে জড়িয়ে ধরো। রাফি জিনিয়ার কানে কানে বলল, সকাল হয়ে গেছে, সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। ওফ, এখন একটু পর। এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও তো। পাগলামি না করে ওঠো। রাফি জিনিয়াকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে এসে জিনিয়া রাফিকে বলল, চলো না, আর একটু ঘুমাই। এত ঘুমালে শরীর খারাপ করবে। কই এত ঘুমালাম? জিনিয়া লজ্জায় মাথা নিচু করে বলল, রাতে তো আমরা করেই রাত কাটিয়ে দিলাম। কথাটা শুনে রাফি হালকা কেসে উঠল। রাফি জিনিয়ার মাথায় টোকা দিয়ে বলল, কথা না বলে ফ্রেশ হয়ে নাও জলদি, অফিসেও তো যেতে হবে, দেরি করলে চলবে না। আমার বরটা দেখি লজ্জা দেখতে পাচ্ছে। কি আবার হবে নাকি এখন? খালি আজাইরা কথা। আমার হয়ে গেছে, আমি গেলাম, তুমি জলদি আসো। রাফিয়া চলে গেল। জিনিয়া মুচকি হেসে বলল, আদর করার সময় তো একদম মগ্ন হয়ে যাও, আর এখন লজ্জা পাচ্ছ। হনুমান একটা। আমার তো আবারও আদর করতে ইচ্ছে করছে। নাস্তার টেবিলে মিলি রাফিকে বলল, দুলা ভাই জানেন আপু কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। কেন? না, আগে কত রাগ করতো, এখন করে না। বাসাটা কেমন শান্ত হয়ে থাকে। তোর আপু আসছে, চুপ কর, না হলে বকা খাবি আপুর হাতে। জিনিয়া এসে বসে পড়ল। রাফি জিনিয়াকে খাবার উঠিয়ে দিয়ে বলল, এত দেরি করলে যে, তাড়াতাড়ি খাও। ফ্রেশ হইতে টাইম তো লাগবেই। এবার জলদি খেয়ে নাও, অফিসে যেতে হবে। খালি অফিস অফিস করো কেন? অফিস বেশি ইম্পর্টেন্ট নাকি আমি? মনে হচ্ছে বইয়ের থেকে অফিস বড় ওনার কাছে। দেখে যাবো, খালি অফিস অফিস করে। কি আর করবে, তুই আর তোর বাপ যেমন ছেলেটাকেও তেমনই বানিয়ে ফেলেছিস। এখন আমারই দোষ। আচ্ছা বাবা, এখন খেও না, ঝগড়া অফিসে গিয়ে করবো। জিনিয়া রাফির দিকে তাকিয়ে কিচ্ছু না বলে খেতে লাগলো। রাফির খাওয়া শেষে উঠে যাওয়ার সময় জিনিয়া বলল, তোমার ফোন আসছিল। কি করছে? তোমার বাসা থেকে, আমি ধরার আগে কেটে গেল। আচ্ছা, আমি দেখছি, তুমি খেয়ে নাও। রাফি উপরে এসে ফোনটা নিয়ে বাসায় কল দেয়। ওর মা কলটা ধরলে রাফি বলে, আম্মু আম্মু কল দিয়েছিলা? আমি না, তোর বোন। কি বলে দাও তো। দাঁড়া দিচ্ছি। এই আয়েশা, তোর ভাইয়া কল করেছে, এদিকে আয় তো। আয়েশা দৌড়ে রুম থেকে এসে ফোনটা নিয়ে বলল, ভাইয়া তোমাকে কল দিলাম, ধরলে না তো? আমি নাস্তা করছিলাম, ফোন রুমে ছিল, কিছু বলবে? আমার ফোন লাগবে, আব্বুকে কতদিন বলছি, এখনো দেয়নি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজ বাসায় আসার সময় নিয়ে আসবো। ওকে? সত্যি? লাভ ইউ ভাইয়া। আচ্ছা, আমি কলেজে যাচ্ছি। ওকে, সাবধানে যাস। ওকে। আয়েশা ফোনটা মায়ের কাছে দিয়ে বলল, দেখেছো, আমার ভাইয়া আমার কথা সব সময় রাখে, তোমাদের মতো না। আয়েশা চলে গেলে ওর মা বলল, কি বললো শুনলি? রাফি হেসে বলল, আম্মু আমার একমাত্র বোন, ও আবদার করবে না তো কে করবে? আর আমি এই যে টাকাগুলো যে উপার্জন করছি, এগুলো সব তো তোমাদের জন্য। সত্যি? তুই আমার সোনার ছেলে। খেয়েছিস সকালে? মাত্রই নাস্তা করলাম। আব্বু কি করে? সে রুমে গেল কেবল। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি, রাতে বাসে আসবো। ওকে। এদিকে মিলি ভার্সিটিতে চলে এসেছে। নিলয় মিলিকে দেখে বলল, কিরে, কেবল আসার সময় হলো? কখন এসেছিস তোরা? কাল আসতে ইচ্ছে হলো না, তাই আর আসিনি।
সিয়াম তো সারাদিন চিন্তা করছিল তোকে নিয়ে। এই শিখা, ফাজলামি করবি না, আমি কখন এসব বললাম? মিলি মুচকি হেসে ব্যাগ থেকে চকলেট বের করে সবাইকে দিল। আফরিন বলল, নিয়ে আসলাম, তোরা তো খাবি না। আর ট্রিট তো তোর দেওয়ার কথা, তোরা রিলেশনে গিয়েছিস, একবারও আমাদেরকে খাইয়েছিস? বুঝেছি, তোরা না খাওয়া পর্যন্ত আর ছাড়বি না। চল আজকে তোদের ট্রিট দিয়ে দিই। সত্যি নাকি? তো চল। আফরিন চল চল, পরে আর এই সুযোগ নাও পেতে পারি। অফিসে নিতু একটা ফাইল নিয়ে রাফির কাছে চলে আসলো। ফাইলটা রাফি দেখে বলল, সব ঠিক আছে, জিনিয়া ম্যামকে দিয়ে দাও। আমি? কেন? মনে মনে নিতু বলল, কালকের কথা মনে পড়লেই আমার হাত পা কাঁপে, আর ম্যামের সামনে তো যাওয়ার সাহসই পাচ্ছি না। আবার না কাকে মারতে আমাকে নিয়ে যায়। রাফি বলল, কি ভাবছো? না না কিছু না, আচ্ছা আমি নিয়ে আসছি। নিতু ফাইলটা নিয়ে জিনিয়ার কাছে চলে যায়। জিনিয়া ফাইলটা নিয়ে বলল, আজকে কি মিটিং আছে? জি। কয়টায়? 3টার সময়। তোমার রাফি স্যারকে বলো মিটিংটা অ্যাটেন্ড করতে। ওকে। নিতু চলে গেলে জিনিয়া কলে বলতে লাগলো, হ্যাঁ রাহুল বলো। ম্যাম, আমরা যতটুকু জানতে পেরেছি সেদিন সিঙ্গাপুরে মেইন আর্মি আপনাকে বাঁচিয়েছিল, কিন্তু কেন সেটা জানা সম্ভব হচ্ছে না। দেশের বাইরে কোনো অন্য বিষয় হলে জানা যেত, কিন্তু এটা সামরিক বিষয়। তাহলে কে আমাকে বাঁচালো? কে হতে পারে? আমার মনে হয় ম্যাম, যে আপনাকে বাঁচিয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি তো না, এমন একজন লোক যার কথায় সিঙ্গাপুরের সামরিক বাহিনী পর্যন্ত নেমে গেছে। তার মানে সে আমাদের ভাবনার চাইতেও অনেক পাওয়ারফুল। রাহুল, আন্ডারওয়ার্ল্ড অনেক বড় জিনিস, এখানে হাজারো ডন মাফিয়া প্রভাবশালী লোকের আগমন। আচ্ছা তুমি খোঁজ নিতে থাকো, কিছু জানতে পারলে আমাকে জানাবে। ওকে ম্যাম। দুপুরে রাফি নিতুকে নিয়ে মিটিং এর জন্য চলে যায়। জিনিয়া অফিসের টপ ফ্লোরেই চলে আসলো। এখানে বিশাল রুমগুলোর কড়া পাহারায় থাকে সব সময়। জিনিয়া এসে একটা রুমে চলে গেল। ভেতরে এসে জিনিয়া বলল, লাইটস অন। সাথে সাথে পুরো রুম আলোয় ভরে গেল। পাশ থেকে একজন বলল, ম্যাম, এখানে সব লেটেস্ট ওয়েপন আছে, এগুলোর চালান কাল পৌঁছে যাবে। কত চেয়েছেন? ম্যাম, 10,000 কোটি টাকা ডিল হয়েছে। এসব অস্ত্র কিছু সন্ত্রাসী গ্রুপ সিক্রেটলি নিয়েছে, বেশিরভাগ দেশের বাইরের মাফিয়ারা। ওকে, এই ডিলটা 7 দিনের মাঝেই কমপ্লিট করো। ওকে। এর মাঝে জিনিয়ার কল বেজে ওঠে। জিনিয়া কলটা ধরে বলল, হ্যাঁ নিতু বলো। ম্যাম ভিডিও কল দিচ্ছি। হ্যাঁ দেখেছি, বলো। আপনিই দেখুন আমি কি বলবো, স্যারের দিকে তাকান। জিনিয়া রাফির দিকে তাকালো। সামনে দুজন মেয়ে বসে আছে, রাফির সাথে ফ্লার্ট করছে এক প্রকার। এর মাঝে একটা মেয়ে রাফির হাত ধরে নিল। জিনিয়া এসব দেখে রেগেই বলল, শাকচন্নির বাচ্চা, মিটিং করতে এসে ফিটিং হচ্ছে আমার ইয়ের সাথে, এত বড় সাহস! জিনিয়া কল কেটে পাশে থাকা লোককে বলল, গাড়ি বের করো কুইক। লোকটা জিনিয়ার রাগ দেখে ভয় পেয়ে দৌড়ে চলে গেল। জিনিয়ার রেগে বেরিয়ে আসলো।